আচ্ছা, আজকে আমাদের কি বিবর্তন শিখবো আমরা নাকি স্যার? বিবর্তন আজকে কি বিবর্তন স্যার বলছিলাম যে ওই আপনার আবর্তনের এখনো কিছু বাকি রয়েছে তো। কি বলো কোনটা বাকি? আবর্তনের ওই মানে কত প্রকার আবর্তন, আবর্তন কত প্রকার, আচ্ছা ওই বিষয়টা আমাদের এখনো জানানো হয়নি তাই না? না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে কি আবর্তন কয় প্রকার এই বিষয়টা আগে বুঝিনি, তারপরে আমরা অন্য প্রসঙ্গে আসব। আগের ক্লাসে তো আমরা আবর্তন শিখেছিলাম, মানে আবর্তন মানে কি? আবর্তন মানে উদ্দেশ্যবিধ পরিবর্তন, তাই না? আবর্তনের 4টে নিয়ম বলা হয়েছিল। আবর্তনের 4টে নিয়ম তো তোমরা জানো। প্রথম নিয়ম, যুক্ত বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে। যাই হোক, নিয়মগুলি দেখে নিও একবার, আমি সব নিয়মগুলি বলতে যাচ্ছি না, কারণ আমাদের আবর্তন কয় প্রকার বিষয়টি জানার আছে। তাহলে দেখো, আবর্তন 2 প্রকার। কয় প্রকার বললাম? 2 প্রকার। আবর্তন হলো 2 প্রকার। কি কি? সরল আবর্তন আর অসরল আবর্তন। সরল আর অসরল। বলো বিটন, আবর্তন কয় প্রকার? 2 প্রকার। কি কি? সরল আর অসরল। সরল আবর্তন আর অসরল আবর্তন, ঠিক আছে? এবার সরল আবর্তন কাকে বলে, অসরল আবর্তন কাকে বলে, এই বিষয়গুলি আমাদের জানা দরকার, তাই তো নাকি? আচ্ছা, সরল আবর্তন কাকে বলে, অসরল আবর্তন কাকে বলে, সেই বিষয়টি আমি সংজ্ঞা আকারে বলবো। তবে তার আগে আমরা আবর্তনের একটা ছক দিয়েছিলাম না আগের দিন? দেওয়া হয়েছিল। আবর্তনের ছকটা আগে আমি বোর্ডের একটা সাইডে লিখে নিচ্ছি, তাহলে আমাদের বোঝাতে সুবিধা হবে। এ বচনের কি হয় বলতো? এ বচনের যখন আমরা আবর্তন করি তখন কি হয়? আই। এ বচনের আবর্তন হয় আই। ই বচনের আবর্তন কি হয় বলো? ই হয়। আই বচনের আবর্তন আই হয়। আর ও বচনের আবর্তন হয় না। ও বচনের আবর্তন হয় না, তাই তো নাকি? আচ্ছা, তাহলে আমরা এখন জানবো যে এই যে আমরা 4টে আবর্তন দেখছি, 4টে বচনের যে আবর্তন আছে এর মধ্যে সরল আর অসরলের ব্যাপারটা দেখো। সরল আবর্তনের যে সংজ্ঞা, সেখানে বলা হয় যে আবর্তনে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ একই থাকে। যে আবর্তনে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ একই থাকে তাকে বলা হবে কি? সরল আবর্তন। যুক্তিবাক্যের আর সিদ্ধান্তের কি পরিমাণ এক হবে বললাম, তাই না? আচ্ছা, এখানে বলো তো, এই যে আমি 4টে বচন দেখালাম, 4টে বচনের যে আবর্তন দেখালাম, সেখানে পরিমাণ এক থাকে, এটার ক্ষেত্রে কি পরিমাণ এক থাকে? এ বচনের আবর্তনে কি হয়? আই। এক্ষেত্রে কি পরিমাণ এক আছে? না। ই বচনের আবর্তন যখন আমরা ই করছি, ই বচনের যে পরিমাণ আবর্তনের ক্ষেত্রেও সেই একই পরিমাণ থাকছে, তাই না? আবার আই বচনের যখন আমরা আবর্তন করছি পরিমাণ একই থাকছে। ও বচনের আবর্তন তো হয় না। তাহলে এখানে সরল আবর্তন আমি কি বললাম? সরল আবর্তন যুক্তিবাক্য আর সিদ্ধান্তের পরিমাণ সমান, মানে একই থাকবে, তাই না? তাহলে এখানে 4টের মধ্যে আমরা কোন বচনের আবর্তনকে সরল বলতে পারি বলতো? ই আর আই, তাই না? এটা আর এটা, এই দুটো বচনের আবর্তনকে আমরা কি বলতে পারি? সরল আবর্তন বলতে পারি। কারণ হলো এই ক্ষেত্রে ই বচনের আবর্তনে আমরা ই বচন পাই, আবার আই বচনের আবর্তনে আই পাই। এই ক্ষেত্রে কোনো পরিমাণের পরিবর্তন হয় না। তাহলে এখানে কি হলো? ই বচন এবং আই বচনের সরল আবর্তন হয়, ঠিক আছে? এবার ও বচনের তো আবর্তন হয়ই না, তাহলে এখন অসরল আবর্তন কাকে বলে? অসরল আবর্তন হলো যে আবর্তনে যুক্তিবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয় বা আলাদা হয়। যে আবর্তনে বলো যুক্তিবাক্য আর সিদ্ধান্তের ভিন্ন হয়, পরিমাণ আলাদা হয়। তাহলে এখানে আমরা দেখলাম দুটো তো সরল আবর্তন, আর ও বচনের আবর্তন হয় না, তাহলে অসরল আবর্তন কোন বচনের হবে? অসরল আবর্তন এ বচনের কি হবে? অসরল আবর্তন হবে, তাই না? তাহলে আমরা দেখছি এ বচনের আবর্তন আই হয়, মানে এখানে পরিমাণ কিন্তু এক থাকছে না, অর্থাৎ এই ক্ষেত্রে হবে অসরল আবর্তন। তাহলে অসরল আবর্তন কোন বচনের হয়? এ বচনের। পরীক্ষায় কিন্তু আসে
যে অসরল আবর্তন কোন বচনের হয়? আমরা কি বলবো? এ বচন। এ বচনের অসরল আবর্তন হয়। ঠিক আছে? পরীক্ষায় আসতে পারে ই বচনের আবর্তন সরল না অসরল হয়? সরল। সরল। ই বচনের আবর্তন সরল হয়। সরল হয়। আই বচনের আবর্তন সরল হয়। তাহলে এখন প্রশ্ন হতে পারে কোন কোন বচনের সরল আবর্তন হয়? ই আর আই। ই আর আই। ঠিক আছে, তাহলে ই আর আই বচনের সরল আবর্তন হয়, আর এ বচনের কি হয়? অসরল আবর্তন। অসরল আবর্তন হয়। আচ্ছা, এখানে আরেকটা কথা বলার আছে, অসরল আবর্তনের আরেকটা নাম আছে, সীমিত আবর্তন। সীমিত আবর্তন। ঠিক আছে, অনেক সময় পরীক্ষায় থাকতে পারে যে সীমিত আবর্তন কাকে বলে, তখন অসরলের যে সংজ্ঞা সেটাই তোমরা বলবে। ঠিক আছে, অসরল মানে কি? এ বচনের যে আবর্তন এটা অসরল আবর্তন, অসরল। এইটাকেই আমরা বলবো সীমিত আবর্তন। ঠিক আছে, আচ্ছা, সীমিত অসরল বলা যাবে? হ্যাঁ, সীমিতকেই অসরল বলা যাবে। ঠিক আছে, আপনার ও বচনের আবর্তন কেন হয় না? আচ্ছা, ও বচনের আবর্তন কেন হয় না, এটা একটা বড় প্রশ্ন। ঠিক আছে, আজকে আমাদের সময় নেই, কারণ আমাদের ছুটির টাইম হয়ে গেছে। আমরা আগামী দিন ও বচনের কেন আবর্তন হয় না এই বিষয়টি তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আর কারো কোনো অসুবিধা, মানে আবর্তন কয় প্রকার এক্ষেত্রে না। কোনো অসুবিধা? আচ্ছা, তাহলে আমি দু একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। আচ্ছা, বলো, আই বচনের সরল আবর্তন হয় না অসরল আবর্তন হয়? সরল আবর্তন। সরল আবর্তন হয়। সরল আবর্তন হয়। এ বচনের সরল আবর্তন হয় না অসরল আবর্তন হয়? অসরল হয়। স্যার, ই বচনের আই বচনের তো সরল আবর্তন হয়, এ বচনের কি সরল আবর্তন হয়? আচ্ছা, ই বচন আর আই বচনের সরল আবর্তন হয়, তাই না? এখন প্রশ্ন হলো, মনির প্রশ্ন হলো, এ বচনের কি সরল আবর্তন হয়? আচ্ছা, এই বিষয়টিও বলতে গেলে অনেকটাই সময় লাগবে, তাই আমি এই প্রশ্নটিও তোমাদের আগামী ক্লাসের জন্য রাখলাম। আগামী ক্লাসে আমি এ বচনের কি সরল আবর্তন হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজ তাহলে আবর্তন কয় প্রকার, কোন কোন আবর্তন মানে সরল আবর্তন কোন কোন বচনের হয়, কোন কোন বচনের অসরল আবর্তন হয়, সীমিত আবর্তন কাকে বলে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম। আজকে তাহলে আমরা ছুটি করছি। ঠিক আছে, আবার পরের দিন আমাদের আলোচনা হবে। সবাই ভালো থেকো।